নজিরবিহীন অর্থ জালিয়াতির মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে আলোড়ন সৃষ্টি করেছে হলমার্ক গ্রুপ। হলমার্ক সহ কয়েকটি প্রতিষ্ঠান মিলে সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখা থেকে সরিয়ে নিয়েছে ৩,৬০৬ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে হলমার্ক একাই সরিয়েছে ২,৬৬৭ কোটি টাকা। বাকি অর্থের মধ্যে টিয়ান ব্রাদার্স গ্রুপ ৬৮৫ কোটি ৬৩ লাখ, প্যারাগন ১৪৪ কোটি, ডিএন গ্রুপ ২৮ কোটি, নকশি গ্রুপ ৬৫ কোটি এবং অন্যরা ১৫ কোটিরও বেশি টাকার কারসাজির মাধ্যমে আত্মসাৎ করেছে। আমদানি রপ্তানির নামে এসব অর্থ হাতিয়ে নিয়েছে তারা, আর এ কাজে সহায়তা করেছে ব্যাংকেরই কিছু অসাধু কর্মকর্তা। বিষয়টি তদন্তের পর জড়িত ৩২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। হলমার্ক ও সোনালী ব্যাংকের কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে দুদকেও চিঠি পাঠানো হয়। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার অনুরোধ জানিয়ে অর্থমন্ত্রীকেও চিঠি দেন গভর্নর, কিন্তু এ ব্যাপারে পদক্ষেপ না নিয়ে উল্টো কেন্দ্রীয় ব্যাংকের এখতিয়ার নিয়েই প্রশ্ন তোলেন অর্থমন্ত্রী। এতে বিস্মিত হওয়ার পাশাপাশি ঘটনাটিকে ব্যাংকিং ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। হলমার্কের নিয়ে সোনালী ব্যাংকের একটা শাখা থেকে এত বিশাল অঙ্কের টাকা একটা হিসেবে দেওয়া, খুব রিলেটিভলি আননোন একটা হিসেবে দেওয়া, এটা নজিরবিহীন ঘটনা। ফাইন্যান্স মিনিস্টার প্রাথমিকভাবে বলেছেন যে এখতিয়ার নেই, এটা উনি ভুল বলেছেন একেবারেই। ধারা 46 একটা সুপারিশ করার এখতিয়ার আছে, পরে অবশ্য উনি এটাকে রিট্রাক্ট করেছেন, কিন্তু আবার সেখানে বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের অনেক দায়িত্ব ছিল। সেটা ঠিক, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব ছিল, কিন্তু এখন সরকারের মূল দায়িত্ব। সরকার এই ব্যাংক ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার জন্য বলেছে এবং অন্যান্য পদক্ষেপ। তো আমি মনে করি এই ধরনের জিনিস ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেটার জন্য যারা এখন দায়ী, যে কোনো পর্যায়ে দায়ী ব্যক্তি, বাইরের হোক ভেতরে হোক, দায়ী ব্যক্তিদের আপনার শনাক্ত করে এবং তাদেরকে একদম উপযুক্ত শাস্তির বিধান করা। হলমার্ক কেলেঙ্কারির দায় অস্বীকার করলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার চিহ্নিত ৩২ কর্মকর্তার মধ্যে ১৭ জনকে সাময়িক বরখাস্ত করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। এর আগেই ৩ জনকে বরখাস্ত করা হয়। বাকিদের মধ্যে সাবেক এমডির চাকরির মেয়াদ শেষ, ৭ জন অবসরে এবং ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বহিষ্কারে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি পেয়ে তদন্তে নেমেছে দুদক। ৬ সদস্যের তদন্ত দল এরই মধ্যে ২৯ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। রোববার হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকেও জিজ্ঞাসা করা হয়। এ সময় তিনি জালিয়াতির সাথে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টার সংশ্লিষ্টতা অস্বীকার করেন। তবে দুদক জানিয়েছে অভিযোগ ওঠায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকেও ডাকবে তারা। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এফবিসিসিআই। ঘটনার প্রভাবমুক্ত তদন্ত চেয়েছে টিআইবিও, যদিও অর্থ জালিয়াতির ঘটনা স্বীকার করে সোনালী ব্যাংকে স্বীকারপত্র দিয়েছে হলমার্ক। অর্থ উদ্ধারে সোনালী ব্যাংকও হলমার্কের ব্যবসায়িক সম্পদ বন্ধক নেওয়া শুরু করেছে। তবে কিছুদিনের ব্যবধানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে একের পর এক অনিয়মের অভিযোগ ওঠায় এ বিষয়ে আরো সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। পরিচালনা পর্ষদে সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত অভিজ্ঞতাহীন লোকজনকে দেওয়া হয়েছে। তারা হয়তো ব্যক্তিগতভাবে আপনার হয়তো অনেকে ভালো থাকতে পারে, কিন্তু অভিজ্ঞতা নেই, সদিচ্ছা নেই বা সিরিয়াসনেস নেই, এবং রাজনীতির সাথে সম্পৃক্ত এই ইনফ্লুয়েন্সটা আসছে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার, এবং আমি মনে করি সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে এই ধরনের লোকজনকে সরিয়ে ফেলা উচিত। বাংলাদেশ ব্যাংকের যেটা করতে হবে এখন, ইমিডিয়েটলি বাংলাদেশ ব্যাংকের সুপারভিশনটা, মনিটরিংয়ে আরো দক্ষতা বাড়াতে হবে, আরো প্রফেশনালিজম। আর বাংলাদেশ ব্যাংকে একটা করতে হবে, যে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের ঊর্ধ্বে, যে কোনো রকম সুপারিশের ঊর্ধ্বে বাংলাদেশ ব্যাংক কাজ করবে। এর হতে পারে কি বাংলাদেশ ব্যাংকও নানা রকম ইনফ্লুয়েন্স করতে পারে, চেষ্টা করতে পারে, ঊর্ধ্বে থেকে ইমিডিয়েটলি। আর সবশেষ হলো, এখন যেহেতু একটা বিরাট একটা অর্থের কেলেঙ্কারি হচ্ছে, এসএসসির সাথে বাংলাদেশ ব্যাংক এবং সরকার যৌথভাবে এই জিনিসটা কিন্তু উদ্ঘাটন করে শাস্তির বিধান করবে। আবার এসিসি কিন্তু অত্যন্ত স্বাধীনভাবে নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। অনিয়ম প্রতিরোধে মনিটরিং জোরদারের পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় অপেশাদার কেউ যাতে ব্যাংকের পরিচালক হতে না পারে তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন এ খাতের বিশেষজ্ঞরা। দর্শক, রিপোর্টটি দেখে নিলাম, আলোচনায় ফিরে যাচ্ছি। তো ডক্টর মনসুর, আপনাকে দিয়ে শুরু করছি। পুরো ব্যাপারটি একটু শুনতে চাই আপনার কাছ থেকে, যে এই যে জালিয়াতির ব্যাপারটি নিয়ে রিপোর্ট হচ্ছে এবং সবাই বেশ কনসার্ন, এটিকে আপনি কিভাবে দেখছেন? আমি এটাকে একটু পেছন দিক থেকে দেখতে চাই, কারণ জিনিসটার সূত্রপাত কিন্তু আমার মতে আজকে না, এটার সূত্রপাত হয়েছে মোটামুটি ভাবে যখন এই সরকার আসলো এবং তারা ব্যাংকিং ডিভিশন সৃষ্টি করলো, এবং ব্যাংকিং ডিভিশনের সৃষ্টি করার মাধ্যমেই এই সরকারি ব্যাংকগুলোর উপর যে বাংলাদেশ ব্যাংকের যে নিয়ন্ত্রণ, সেটাকে অনেকাংশে শিথিল করা হলো, এবং একই সাথে বোর্ডগুলোকে সরকারি কর্তৃত্বাধীনের পুরোপুরিভাবে নিয়ে এগুলোকে এক ধরনের রাজনীতিকীকরণও করা হলো, এবং অর্থ মন্ত্রণালয়
ব্যাংকিং ডিভিশনের নামে একটা বেসিক্যালি একটা কোয়াজাই পলিটিক্যাল ইনস্টিটিউট আমি বলবো, যেটা সৃষ্টি করার মাধ্যমে এক ধরনের হস্তক্ষেপ করার ব্যবস্থা নেওয়া হলো। এটাকে আমরা কিন্তু তখনই বলেছিলাম যে এটা একটা খুব খারাপ দৃষ্টান্ত, পৃথিবীর কোনো দেশে এটা নাই, বাংলাদেশে অতীতে ছিল, সঙ্গত কারণে ওটা বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এটাকে পুনর্জীবিত করার কারণ ছিল না। এবং আমার জানা মতে বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ মহল থেকে এবং অর্থ মন্ত্রণালয়ের সর্বোচ্চ মহল থেকে এটাকে প্রতিবাদও করা হয়েছিল, ঠেকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু করা সম্ভব হয় নাই রাজনৈতিক কারণে। তো এটাই যদি হয়ে থাকে, এটার ফলশ্রুতিতে এই ধরনের যে একটা সিচুয়েশন হবে, এটাতে কিন্তু আমি খুব একটা অবাক হই নাই। অবাক হওয়ার বিষয় যেটা হচ্ছে যে আরো কেন হয় নাই, এবং আমার মনে হয় যে সেখানেও অবাক হওয়ার কিছু হবে না। আমরা যদি একটু খুঁটিয়ে দেখি, আমার মনে হয় অন্যান্য রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে আমরা এই ধরনের এত বড় না হলেও কাছাকাছি বা মাঝারি ধরনের অনেকগুলো জালিয়াতি দৃষ্টান্ত পাবো যদি আমরা খুঁটিয়ে দেখি। কাজে আমি মনে করি যে আমাদের উচিত হবে জিনিসটাকে একটা প্রসেসের আন্ডারে নিয়ে পুরোপুরি ভাবে এই প্রসেসটাকে ডিসকন্টিনিউ করে এটাকে এক ধরনের দৃঢ় ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ে যাওয়া, রাজনীতিকরণ থেকে সরিয়ে আসা, এবং কি ধরনের ক্ষতি হয়েছে এই 3.5 বছরের কার্যক্রমে রাজনৈতিক বোর্ডের মাধ্যমে এবং রাজনীতিকরণ ওই কর্মচারীদের মাধ্যমে, ম্যানেজমেন্টের মাধ্যমে, সেটার জন্য একটা পরিষ্কার একটা অডিট হওয়া দরকার। যে অডিটের মাধ্যমে আমরা জানতে পারবো এটা কি 3,500 কোটি টাকা দিয়ে সীমাবদ্ধ, না এটা 30,000 কোটিতে সীমাবদ্ধ পর্যন্ত চলে গেছে। আমরা জানি না বর্তমানে। এটা 30,000 কোটিতে গেলেও আমি অবাক হব না আমাদের যে বর্তমান পরিস্থিতি। কাজেই এটার একটা অবিলম্বে একটা অডিটের মাধ্যমে এটার ব্যবস্থা গ্রহণ করা উচিত। তারপরে আমি আসবো অন্যান্য বিষয়ে, যে গভর্নেন্সের ইমপ্রুভমেন্টের জন্য সরকারের কি পর্যালোচনা নেওয়া উচিত। সরকারের ভুল ডিসিশনকে এটার জন্য একটা ইম্প্যাক্ট মনে হচ্ছে, এটার মূল কারণ বলে মনে করি আমি। তো এইটার প্রেক্ষিতে এবং প্লাস আমাদের তো একটি বেশ বড় ব্যাংকিং ক্ষেত্রের জন্য এটি একটি বড় সমস্যা বা একটা প্রবলেমের শুরু করে দিল। সেই ব্যাপারে আপনি যখন এই সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নিয়ে সংস্কার কর্মসূচি শুরু হয়, বাংলাদেশে যে আপনি জেনে থাকবেন ঋণ খেলাপি সংস্কৃতির এটা ব্যাপক প্রসার হয়েছিল, যেটা বিয়ন্ড কন্ট্রোল চলে যাচ্ছিল, তখন আমরা সবাই বলেছিলাম যে এনাফ ইজ এনাফ। সরকারও বলেছিল, তৎকালীন সরকারগুলো বলেছিল, নীতি নির্ধারকরা বলেছিল। তখন কিন্তু আমরা বিশ্ব ব্যাংক এবং জাইকা, ইউএসএআইডি একটা ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসাবে সবাই মিলে ব্যাংকিং খাতে এটা সংস্কারের জন্য আমরা খুব যার পর নাই তৎপর ছিলাম। তখন এই 80-র দশকের শেষ দিকে যে সংস্কার কর্মসূচি শুরু হয়, বাংলাদেশে বলা হয় যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংস্কার তথা সকল সর্বোপরি ব্যাংকিং খাতের সংস্কারের জন্য এটি খুব ভালো একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখেছি বিশ্ব ব্যাংকের ঝাঙ্গিয়া কমিশন, তারপর আমরা দেখেছি লোন রিফর্মস কমিশন, কমার্শিয়াল ব্যাংক রিস্ট্রাকচারিং প্রজেক্ট, সেন্ট্রাল ব্যাংক স্ট্রেংথেনিং প্রজেক্ট। আমার আজকে দুঃখের কারণটি হচ্ছে সকল কিছু কেমন জানি আমরা মুখ থুরবে পড়ে গেল এতদিন পরে, যেখানে আমরা এগুনোর কথা। আমার খুব লজ্জা লাগছে, আমি খুব বিনীত চিত্তে আমি হতবিহ্বল অবস্থায় আছি যে আমাদের কিছুই কাজে লাগলো না। যে ঋণ খেলাপি সংস্কৃতি কিভাবে ব্যাংকে, ডক্টর ফখরুদ্দিনের সময় একটা কোর রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন হলো সেন্ট্রাল ব্যাংকে, যে ব্যাংকগুলো ঝুঁকি ব্যবস্থাপনা কিভাবে করবে, ইন্টারনাল কন্ট্রোল কিভাবে করবে, এসএনএল লাইবিলিটি ম্যানেজমেন্ট কিভাবে করবে, কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট কিভাবে পরিচালিত হবে, অডিট কমিটির কি রোল হবে। তারপরে এমনকি ডক্টর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনোনীত হওয়ার পরেও ওনারা ব্যাংকিং সেক্টরের পরিচালকদের কি ভূমিকা হবে, পরিচালনা পর্ষদের কি ভূমিকা হবে। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বিভিন্ন সহায়তা নিয়ে তারা ট্রেনিং পর্যন্ত করলো বিভিন্ন ব্যাংকের পরিচালকদের। সমস্ত কিছু আজকে এটা জিরোতে পরিণত হলো। তার মানে হচ্ছে কি, আমি আহসান মনসুর সাহেব যেখানে শেষ করেছেন সেখানে আমি শুরু করতে চাই এবং আপাতত যেটা দিয়ে শেষও করতে চাই, যে আরো যে অনেক হলমার্ক লুকিয়ে নেই এইটা নিশ্চয়তা কোথায়, এবং ভবিষ্যতে আরো যে হলমার্ক হবে না এটা নিশ্চয়তা কোথায়। সেক্ষেত্রে একটি তো আছে রাজনীতিকরণ আছেই, দ্বিতীয় হচ্ছে যে ব্যাংকগুলোর ভেতরে একটা রোবাস্ট কমপ্লায়েন্স কালচার, ইন্টারনাল কন্ট্রোল কালচার, অডিট কমিটির রোলগুলো ঠিক রাখা, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মনোনয়নে এবং তাদেরকে নিয়োগদানে কারা ব্যাংকের এমডি হবে। এত বড় বড় ব্যাংক পাবলিক এন্টারপ্রাইজ, তারা
কিভাবে পরিচালিত হবে। এবং আরেকটি দুঃখের ব্যাপার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় 2007 সালে এই 3টি সরকারি মালিকানাধীন ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পাবলিক লিমিটেড কোম্পানি করা হয়েছিল, নতুনভাবে লাইসেন্স দেওয়া হয়েছিল। এবং তখন আবার নতুনভাবে পরিচালনা পর্ষদের ভূমিকা কি, তারা কম্পিটিটিভ মার্কেটে কিভাবে নিজেদেরকে আত্মস্থ করবে, তারা কিভাবে আর্থিক খাতের গভীরতা সৃষ্টি করবে, দায়িত্বশীল ব্যাংকিং এর প্রবর্তন করবে। এবং আপনি জেনে থাকবেন বাংলাদেশের যে সবরিন ক্রেডিট রেটিং হয় S&P কিংবা মুডিস, সেখানেও কিন্তু একটা বিরাট বিবেচিত বিষয়, পরিধানযোগ্য বিষয় হচ্ছে ব্যাংকিং খাতের গভীরতা, ব্যাংকিং খাতের নিয়মানুবর্তিতা, ব্যাংকিং খাতের সুশাসন, ব্যাংকিং খাতের জবাবদিহিতা। তো সেইটার ক্ষেত্রে আমি আশঙ্কিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে আমাদের প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ এবং আমরা এগিয়ে যাচ্ছিলাম বিশ্ব পরিমণ্ডলে, বিশ্ব বাজারে, যে সেখানে আর্থিক খাত কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করে। এই জন্য ডক্টর আহসান মনসুর, বিশ্ব ব্যাংক, উন্নয়ন সহযোগীরা যারা বাংলাদেশকে ভালোবাসে, সকল দেশি বিদেশি আমাদের বন্ধুরা, তারা কিন্তু সবসময় একটা কথা বলে যাচ্ছেন যে আর্থিক খাতের নিয়ম শৃঙ্খলা, আর্থিক খাতের কে প্রোটেক্ট করতে হবে। আমরা বারবার বলছি, আমরা পুঁজিবাজারের ক্ষেত্রে আমরা কেন এত কথা বলেছি, ডক্টর আহসান মনসুরও বলেছেন অত্যন্ত দেশ বিদেশের অভিজ্ঞতার আলোকে। কেন বলেছি? আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্থিক খাতের শৃঙ্খলা, আর্থিক খাতের গভীরতার কোনো বিকল্প নাই। আরো ডিটেলস আমরা শুনবো আসলে কিভাবে এটা প্রতিহত করা যায় এবং আসলে কি কি ঘটনা